আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মাদার তেরেসার উপরে যে আমাদের অ্যান্সারিং কোশ্চেন অংশটুকু বাদ আছে সেটুকু পড়াবো। এর আগে আমরা ভোকাবুলারি, প্যাসেজ, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ এর 3টা সেট, এটা আমরা সবগুলো শেষ করে দিয়েছি। ঠিক আছে, চলো আজকে আমরা প্রশ্ন সমাধান করি। প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কিছু প্রশ্ন সরাসরি প্যাসেজ থেকে দেওয়া আছে, আর কিছু তোমাদেরকে বুঝে লিখতে হবে। সেই অংশগুলো তোমাকে একটু বুঝাই দিই। চলো, এখানে প্রশ্ন পড়ার ক্ষেত্রে প্রথমে তোমাকে যেটা মনে রাখতে হবে, তোমার প্রশ্ন যে টেন্সে হবে উত্তরটা সেই টেন্সেই হবে। ঠিক আছে, চলো দেখি। হোয়াই ডু ইউ থিঙ্ক মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ডস? মাদার তেরেসা কেন এত বেশি পুরস্কার জিতেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি যে কাজটি করেছেন এখানে মানবতার একটা জয় হয়েছে, তাই না? এই কাজটা তার আগে কেউ করেনি, কিন্তু করা উচিত ছিল। তিনি যেটা করেছেন বা তার পথ ধরেই মূলত কি মানুষ মানবতাটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে, তাই না? এই তার যে কাজটা এটা বিশ্বনন্দিত বলেই তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এটা তো আমার উত্তর। চলো দেখি প্রশ্নের উত্তর আসলে বইয়ে কিভাবে দেয়া আছে। ওকে, দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, ইন মাই অপিনিয়ন, কেউ চাইলে এটাও লিখতে পারো, আই থিঙ্ক আমি মনে করি, অথবা ইন মাই অপিনিয়ন। শি ওন, এই যে ওন পাস্ট টেন্স, রাইট? পাস্ট টেন্স। তিনি জিতেছিলেন সো মেনি অ্যাওয়ার্ডস ফর হার, কিসের জন্য? সেলফলেস লাভ, হ্যাঁ, স্বার্থহীন ভালোবাসা, অ্যান্ড কম্পেশন এবং দয়ার জন্য, করুণার জন্য, ফর এখানে ডিস্ট্রেসড হিউম্যানিটি। হ্যাঁ, ডিস্ট্রেসড হিউম্যানিটি মানে মূলত এখানে কি হয়েছে, যারা ডিস্ট্রেসড মানে এক কথা বিপদগ্রস্ত, তাই না? যারা বিপদগ্রস্ত ছিল সেই সকল মানুষদের প্রতি তার করুণা, তার নিঃস্বার্থ ভালোবাসার জন্যই তিনি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই সম্পূর্ণ কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে বা প্যাসেজের মধ্যে দেয়া নাই। তুমি যখন পড়বা এই লাইনটা, এই যে শি ওন, শি থেকে হিউম্যানিটি পর্যন্ত, এটা তোমার বইয়ের পাঠ্য বইয়ের মধ্যে লিখে রাখবা, তাহলে ওইটা এই পুরো প্যাসেজ পড়ার সময় বারবার এই লাইনটা চোখে থাকবে। এই জন্য আলাদা করে এই লাইনটা মুখস্থ করার দরকার হবে না। ঠিক আছে, আচ্ছা চলো দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আমরা দুইটা করে প্রশ্ন একসাথে পড়ি। দেখো, হোয়াই ডিড মাদার তেরেসা উইন নোবেল প্রাইজ? মাদার তেরেসা কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? পাস্ট টেন্সের, এটা কিন্তু পাস্ট টেন্সের প্রশ্ন। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়? কেন এই বাড়িটির নাম নির্মল হৃদয় রাখা হলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। দেখো, চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমটা হচ্ছে মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? আমরা দেখেছি যে 1979 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? এই যে মাদার তেরেসা ওন দ্য নোবেল প্রাইজ, এই যে পাস্ট টেন্সের প্রশ্ন ছিল, এই জন্য তোমার অ্যান্সারটাও হবে কি পাস্ট টেন্সে। দ্য নোবেল প্রাইজ ফর প্রমোটিং পিচ ইন সোসাইটি। তিনি কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? হোয়াই, কেন তিনি পেয়েছিলেন। আচ্ছা, কেন? ফর প্রমোটিং, কিসের জন্য? ফর প্রমোটিং, তিনি মূলত মানবতাকে কি করেছেন? প্রমোট করেছেন, বা এখানে হচ্ছে প্রতিষ্ঠা করেছেন, মানবতা প্রতিষ্ঠার জন্য, বা মানবতা ছড়িয়েছেন, শান্তি ছড়িয়েছেন। ইন সোসাইটি, সমাজে শান্তি ছড়িয়েছেন, এবং শান্তি ছড়ানোর জন্য তিনি মূলত নোবেল পুরস্কার পেয়েছেন। এটা মুখস্থ উপরে বইয়ের সঙ্গে লিখে রাখবা, বইয়ের উপরে। আর এরপরে কি বলেছে যে এই বাড়িটির নাম কেন নির্মল হৃদয় রাখা হয়েছে? অ্যাজ নির্মল হৃদয় মিন্স পিওর হার্ট, যেহেতু নির্মল হৃদয় শব্দের অর্থ কি, মানে এক কথা বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে। এতদিন আমরা ইংরেজি থেকে বাংলায় লিখেছি, তাই না? এটা লিখবো হচ্ছে ইংরেজি থেকে, বাংলা থেকে ইংরেজিতে। এখানে কি বলা হয়েছে যে নির্মল হৃদয় মিন্স পিওর হার্ট, অ্যাজ নির্মল হৃদয় মিন্স পিওর হার্ট। আই থিঙ্ক দ্য হোম ইজ নেমড সাচ বিকজ, এই বাড়িটি মূলত নামকরণ, এমন নাম করার কারণ কি? আমি মনে করি এমন নাম করার কারণ হচ্ছে দে ওয়ান্টেড টু প্রোভাইড লাভ, তারা কি দিতে চাইতো? ভালোবাসা দিতে চাইতো, অ্যান্ড কম্প্যাশন ফর দ্য হোল হিউম্যানিটি। আমি মনে করি তারা, এখানে তারা বলতে কাদেরকে বোঝাচ্ছে? মাদার তেরেসা অ্যান্ড হার ফেলো নান। তারা মূলত কি চাইতেন? ভালোবাসা দিতে চাইতেন। কাকে? পুরো মানবতাকে, পুরো মানব জাতিকে, পুরো মানবতাকে মূলত ভালোবাসা এবং করুণা বা দয়া দিতে চাইতেন। দে ওয়ান্টেড টু লুক আফটার, তারা লুক আফটার মানে দেখাশোনা করতে চাইতেন। ওয়ান্টেড, তারা চাইতেন। দ্য ডাইং পিপল ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্রিড, ক্যাস্ট অ্যান্ড রিলিজিয়ন, তার মানে হচ্ছে তারা চাইতেন, এই যে কি নির্বিশেষে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মুমূর্ষু ব্যক্তিদের তারা দেখাশোনা করতে চাইতেন। এই যে এই অংশটুকু,
মানে এখানে হচ্ছে পুরো মানব জাতিকে তারা ভালোবাসা দিতে চাইতেন, মানব জাতির কাছে ভালোবাসা এবং করুণার হাত বাড়িয়ে দিতে চাইতেন, এবং সবার শেষে লেখা হচ্ছে যে তারা ধর্ম, বর্ণ এবং গোত্র নির্বিশেষে সবার দেখাশোনা করতেন। এই তারা কারা? এই তারা হচ্ছে মাদার তেরেসা। এই তারা হচ্ছে মাদার তেরেসার অনুসারী যে নান ছিল, সেবিকা, সেবক, হ্যাঁ, যারা ছিলেন, সেবিকা যারা ছিলেন তাদের কথা বলা হচ্ছে। নান মানে হচ্ছে সেবিকা। হ্যাঁ, ওকে, চলো এরপরের প্রশ্নে চলে যাই আমি। দেখো এটা কিন্তু পুরো প্রেজেন্ট। এই দেখো এখানে নাম রাখা হয়েছে তোমার কি এই অংশটুকু, দেখো এই অংশটুকু নাম রাখা হয়েছে, নাম রাখা হয়েছে, এটা আমরা বুঝলাম। কিন্তু নাম রাখা কি এখন রেখেছিল? সেবাটাকে এখন করেছিল? না, নামটাও এখন রাখেনি, সেবাটাও এখন করেনি। কখন করেছে? এই সেবার উপর ডিপেন্ড করেই কিন্তু নামটা রাখা হয়েছে। এজন্য প্রশ্নের অংশটুকু যেটুকু দেওয়া আছে ওইটুকু প্রেজেন্টে, কিন্তু অ্যান্সারের যে অংশটুকু আমরা অ্যাড করেছি সেটা কি তারা কি এখন ভালোবাসা দিতে চায় নাকি পূর্বে দিতে চাইতো? পূর্বে দিতে চাইতো, তাই না? প্লাস হচ্ছে ওই সময়টাতে যখন অতীতের কথা বলা হচ্ছে, তাহলে এই অংশটুকু যেটুকুর ঘটনা তুলে ধরা হচ্ছে, কাজগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো সবই কি হবে? এগুলো সবই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, রাইট? ওকে, চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। ডি নম্বরে কি হবে? হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট ডাইং পিপল টু ফিল দ্যাট দে টু ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ? তিনি কেন চাইতেন? ডিড আর ওয়ান্ট একসাথে হলে ওয়ান্টেড হয়ে যায়। তাহলে এখন মাদার তেরেসা কেন চাইতেন যে মৃতপ্রায় মানুষগুলোকে এটা অনুভব করাতে যে তারাও মূলত ভালোবাসা এবং কি যত্নের দাবিদার? কেন তারা ভালোবাসা এবং যত্নের যোগ্য? কেন তারা ভালোবাসা এবং যত্ন ডিজার্ভ করেন বা তার দাবিদার? কেন তিনি এটা কেন বোঝাতে চেয়েছিলেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা? মাদার তেরেসা থেকে আমরা কি শিখতে পারি? মাদার তেরেসা থেকে কি শিখতে পারি সেটা দেখবো। মাদার তেরেসা খুব সম্ভবত অবিবাহিত ছিলেন। দেখো এখানে প্রশ্নটা দেখো, মাদার তেরেসা ওয়ান্টেড দ্য ডাইং পিপল, তিনি মূলত ডাইং পিপল যারা রয়েছে, মৃতপ্রায় যারা রয়েছেন তাদেরকে টু ফিল, তিনি চাইতেন যে তারা মূলত কি করুক? তারা মূলত অনুভব করুক যে দে ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ। তারাও কি কেয়ার অ্যান্ড লাভ, তারা মূলত ভালোবাসা এবং যত্নের দাবিদার। টু বিকজ শি থিংস, তিনি ভাবেন দেখো তিনি ভাবেন অল আর চিলড্রেন অফ গড, মানে সবাই স্রষ্টারই সৃষ্টি। কারণ তিনি ভাবেন যে সবাই স্রষ্টার সৃষ্টি, এজন্য সবাই ভালোবাসা এবং কি যত্ন এটা হচ্ছে তোমার অনুভব করে। এখন এই যে সবাই হচ্ছে ভালোবাসা ডিজার্ভ করে, সবাই স্রষ্টারই সৃষ্টি, এগুলো তো তখনও সত্য ছিল, এখনও সত্য। এই জন্য যে জিনিস আগেও সত্য ছিল, এখনও সত্য, সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই জন্য এই অংশটুকু দেখো, সম্পূর্ণ অংশ কিসে এসেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে। আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু প্রশ্নটা এখানে শুরু হয়েছিল পাস্ট ইনডিফিনিট দ্বারা। কিছু কিছু জায়গাগুলো টেন্স ধরে ধরে বুঝতে হবে। এই নম্বর প্রশ্নটা আমরা যদি পড়ি, মাদার তেরেসা আমাদের কি শিখিয়েছেন? তিনি আমাদের কি শিখিয়েছেন? এই নম্বর প্রশ্নটা এরকমই ছিল। আমরা মাদার তেরেসা মূলত আমরা মাদার তেরেসা থেকে মূলত কি শিখতে পাই? দেখো এখানে শেখার জায়গা হচ্ছে মাদার তেরেসা টিচেস আস, আমাদেরকে শিখায় হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কীভাবে হাত বাড়িয়ে দিতে হয়, টুয়ার্ডস দোজ, সেই সকল মানুষের প্রতি হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট, যাদের ভালোবাসা এবং সমর্থন দরকার, ইরেসপেক্টিভ অফ ক্রিড, ক্যাস্ট অ্যান্ড রিলিজিয়ন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে মানুষগুলোর আমাদের ভালোবাসা এবং সমর্থন দরকার, সেই মানুষগুলোর প্রতি হাত বাড়িয়ে দেয়া শিখিয়েছেন। কে শিখিয়েছেন? মাদার তেরেসা। প্রশ্ন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হোয়াট উই হ্যাভ লার্ন, আমরা কি শিখেছি, তাই না? এজন্য অ্যান্সারটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন বলতে পারো স্যার এখানে তার দেয়া শিক্ষা সেটা তখনও ছিল, সেটা এখনও আছে, এই জন্য এটাকে আমরা পাস্ট টেন্সে লিখতে পারবো না। শিক্ষা কখনো পুরনো হয় না, ঠিক আছে? এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের খেলা ধরতে হবে। তুমি যদি টেন্সের খেলা ধরতে পারো তবে তুমি এখানে বাজিমাত করতে পারবা। ওকে, সেট টুতে যাই আমরা, চলো। হোয়াই ডাজ দ্য ওয়ার্ল্ড স্যালুট হার, পুরো বিশ্ব কেন তাকে সম্মান দেখায়, কেন তাকে স্যালুট করে? ফর হোয়াট পারপাস ডিড মাদার তেরেসা ইস্টাবলিশ নির্মল হৃদয়, তিনি কেন নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু পাস্ট টেন্সে। প্রতিষ্ঠা করেছিলেন, পাস্ট টেন্স, অতীতকালে প্রতিষ্ঠা করেছিলেন। আর কেন বিশ্ব তাকে সম্মান দেখায়? এই যে ডাজ, তাহলে প্রথমটা প্রেজেন্টে, তারপর এটা হচ্ছে পাস্টে। চলো আমরা অ্যান্সারটা পড়ে আসি। দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব, স্যালুট স্যার, পুরো বিশ্ব তাকে কি করে? সম্মান করে। ফর হার লাভ অ্যান্ড কম্পেনশন, তার ভালোবাসা এবং দয়ার জন্য, তার ভালোবাসা এবং দয়ার জন্য। কিসের প্রতি? মানবতার প্রতি। হ্যাঁ, মানবতার প্রতি তার দয়া এবং ভালোবাসার জন্য পুরো বিশ্ব তাকে সম্মান করে।
ঠিক আছে, পুরো বিশ্ব তাকে কি করছে, সম্মান করে। এটা কিন্তু সম্মানটা আগেও করতো, সম্মানটা এখনও করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে। ওকে, এরপরের প্রশ্নটা কি ছিল, তিনি নির্মল হৃদয় কেন প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? তাহলে এখন মাদার তেরেসা ইস্টাবলিশড নির্মল হৃদয়, মাদার তেরেসা প্রতিষ্ঠা করেছিলেন কি নির্মল হৃদয়, যাকে আমরা কি বলছি, পিওর হার্ট বলছি, টু লুক আফটার দ্য ডাইং পিপল। এখানে আমরা এইলিং পিপল পেয়েছিলাম, তাই না? এইলিং পিপল মানে হচ্ছে সাধারণভাবে অসুস্থ মানুষ, ভগ্ন দেহের মানুষ বা সাধারণ অসুস্থ, তাদের বোঝায়। এখানে এইলিং পিপল না, ডাইং পিপল। তিনি মূলত দেখভাল করতে চেয়েছিলেন, লুক আফটার, এখানে দেখাশোনা করতে চেয়েছিলেন কাদের, এখানে ডাইং পিপল বা মৃতপ্রায় ব্যক্তিদের, ইন দ্য স্ট্রিট অফ কলকাতা, যারা মূলত কোথায় পড়ে থাকতো, কলকাতার রাস্তায় পড়ে থাকতো, অ্যান্ড কেয়ার ফর দেম, এবং তাদের যত্ন নিতে চাইতেন। তিনি তাদের লুক আফটার বা দেখাশোনা করতে চাইতেন, অ্যান্ড কেয়ার ফর দেম, তাদের যত্ন নিতে চাইতেন। মনে রাখবা, লুকের পরে মূলত আফটার বসে, লুকের পরে আফটার বসে, প্রিপোজিশন হিসেবে আফটার বসে, আর হচ্ছে এখানে কেয়ারের পরে ফর বসে, কেয়ার ফর দেম। দেখো এরপরে আমরা যাই, এই দুইটা যে দেখলা, এই দুইটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা সবসময় বসে এই অর্থ দেওয়ার জন্য, লুকের পরে আফটার, কেয়ারের পরে ফর। আচ্ছা, চলো আমরা সি নম্বর প্রশ্নে চলে যাই। সি নম্বর প্রশ্নটা একটু পড়ে আসি। হোয়াই ডিড মাদার তেরেসা এমফেসাইজ অন মানে হচ্ছে গুরুত্ব দিয়েছিলেন, অন ফ্যামিলি, কেন পরিবারের উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন। হোয়াট ডাজ মাদার তেরেসা টিচ আস, তিনি আমাদের কি শিখান, এটা হচ্ছে কেন গুরুত্ব দিয়েছিলেন, পাস্ট টেন্স। আর হচ্ছে হোয়াট ডাজ মাদার তেরেসা টিচ আস, তিনি আমাদের কি শিক্ষা দেন বা কি শিখান। হ্যাঁ, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, আমাদের অবশ্যই অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যদি অতীতের ঘটনা তুলে ধরা না হয়। অতীতের ঘটনা তুলে ধরলে তো পাস্টে আসবে, প্রশ্ন যতই প্রেজেন্টে থাক। আচ্ছা দেখো এখানে কি বলেছে, মাদার তেরেসা নিউ, তিনি জানতেন, তিনি জানেন বলা যাবে না, তিনি আর আমাদের মাঝে নাই, এজন্য তিনি জানতেন। নিউ দ্য ফ্যাক্ট, বাস্তবতা জানতেন, দ্যাট আ ফ্যামিলি ইজ আ প্রাইমারি সোশ্যাল ইনস্টিটিউট, এটি হচ্ছে প্রাথমিকভাবে এটা একটি সামাজিক প্রতিষ্ঠান, মানে সামাজিক যত প্রতিষ্ঠান আছে তার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। হোয়ার পিপল লিভ, যেখানে মানুষ বসবাস করে। ইফ হ্যাপিনেস ডাজ নট এক্সিস্ট, যদি সুখ না থাকে, অ্যাট দিস রুট মানে এইখানেই যদি সুখ না থাকে, মানে পরিবারেই যদি সুখ না থাকে, দ্য চান্স অফ গেটিং হ্যাপিনেস অন দ্য পার্ট অফ এনি পার্সন ইজ রেয়ার, মানে কোনো মানুষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় গিয়ে সুখ খোঁজাটা বোকামি, বা অন্যান্য জায়গায় গিয়ে সুখ পাওয়াটা সম্ভব নয়। পরিবারে যদি কেউ সুখ না পায়, অন্য জায়গায় সে সুখ পাবে না। অ্যাজ ইট ইজ অলসো নোন দ্যাট চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেহেতু এটি পরিচিতি আছে বা একটা প্রবাদ আছে এরকম, এটি সুপরিচিত যে এটাকে বলা হয় ম্যাক্সিম শব্দের অর্থ হচ্ছে প্রবাদ, এটাকে অক্সিওমও বলা হয়। হ্যাঁ, আমরা যেটাকে প্রুভার্ব বলি, এটাকে ম্যাক্সিমও বলা যায়, অক্সিওমও বলা যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে, একটি প্রবাদ প্রচলিত আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাহলে এখানে মানবতা কোথা থেকে শুরু হয়, মানবতা মূলত বাসা থেকেই শুরু হয়, পরিবার থেকেই শুরু হয়। মাদার তেরেসা এমফেসাইজড অন ফ্যামিলি, এজন্যই তিনি পরিবারের উপরে গুরুত্ব প্রদান করেছেন, যেহেতু এটি হচ্ছে আমাদের সামাজিক যে কি রয়েছে, সামাজিক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রাথমিক পর্যায়টি হচ্ছে পরিবার। সো এইখানে যদি কেউ সুখ না পায়, সুখ খুঁজে না পায়, তাহলে সামাজিক প্রতিষ্ঠান আর যত সামাজিক প্রতিষ্ঠান আছে সেগুলোর কোথাও সে সুখ খুঁজে পাবে না, বা সুখ খুঁজে পাওয়াটা কঠিন। এজন্যই মূলত, এছাড়াও এটি প্রচলিত আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এজন্যই মূলত তিনি কোথায় এমফেসাইজড করেছিলেন, তিনি মূলত এমফেসাইজড করেছিলেন পরিবারের উপরে। এখন এই যে প্রথম অংশটুকু, যেখানে নিউ অংশটুকু, আর হচ্ছে এই যে তোমার এমফেসাইজড অংশটুকু বাদে বাকি যে কথাগুলো আছে, এগুলো বাস্তব কথা না, বাস্তবসম্মত কথা। বাস্তবসম্মত কথা বলতে সেটা তখনও ছিল ইউনিভার্সাল ট্রুথ, এখনও আছে। দ্যাট মিনস এটা পুরো তিনটা লাইনই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এই জন্য এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে, একটু বুঝে পড়বে। হ্যাঁ, আর হচ্ছে এর পরের প্রশ্নটা আমাদের কি আছে, আচ্ছা, হোয়াট ডাজ মাদার তেরেসা টিচ আস, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। সবার শেষের প্রশ্ন, হাউ ডিড মিশনারিজ অফ চ্যারিটি হেল্প দ্য পিপল হু সার্ভাইভ, মানে যারা কষ্ট করে বেঁচে ছিল তাদের মিশনারিজ অফ চ্যারিটি কিভাবে সহায়তা করেছিল, যারা বেঁচে ছিল, সার্ভাইভ করতো, এক কথা যারা কষ্ট করে বেঁচে ছিল, আর তাদেরকে কিভাবে চ্যারিটি থেকে সাহায্য করা হতো, মিশনারিজরা কিভাবে মিশনারিজরা কিভাবে সাহায্য করতো, আর মাদার তেরেসা আমাদের কি শিখিয়েছেন। চলো দেখে আসি। এই প্রশ্নটা আমরা এর আগে মনে হয় পেয়েছি, তাই না? মাদার তেরেসা টিচেস আস, তিনি আমাদেরকে শিখান, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, তিনি আমাদের শিখান। দেখুন তার যে দেয়া যে শিক্ষাটা সেটা এখনো আছে, ঠিক আছে? এই জন্য
এই অংশটুকু এই যে দেখো, এই যে এই অংশটুকু প্রেজেন্টে আছে, আর প্রশ্নটা যেহেতু প্রেজেন্টে এই জন্য টিচেসটা কি হয়েছে, প্রেজেন্ট হয়েছে। কিন্তু এই যে এই অংশটুকু কোন টেন্সে তুমি লিখবা, এটুকু লিখবা কি দেখে, এটুকু লিখবা তুমি তোমার কোন প্রশ্নটা কোন টেন্সে আছে এটুকু দেখে তুমি এটুকু লিখবা। কিন্তু এই যে এখানে অ্যান্সারটুকু যেটুকু দেখতে পাচ্ছ, এই অ্যান্সারটুকু কিসে, তোমার অ্যান্সারটা কিন্তু তখনও যা শিক্ষা ছিল এখনও কিন্তু সেই শিক্ষাটা রয়ে গেছে, এই জন্য এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট। আর এইটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে কি জন্য, কারণ প্রশ্নটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রশ্নের অংশটুকু কোন টেন্সে আসবে সেটা আমরা মূলত ওইখান থেকেই দেখে নিব। হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড টুয়ার্ডস দোজ, ওই সকল মানুষের প্রতি আমরা হাত বাড়িয়ে দিব, হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইরেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন, জাতি, ধর্ম, বর্ণ, হ্যাঁ ধর্ম, বর্ণ, গোত্র, ধর্ম, বর্ণ, গোত্র, ধর্ম, জাতি, গোত্র যেটাই বলো না কেন, এগুলো নির্বিশেষে যাদের আমাদের ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন তাদের প্রতি আমরা হাত বাড়িয়ে দিব। এই হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষাটা আমরা পেয়েছি মাদার তেরেসার কাছ থেকে, ঠিক আছে। আর তারপরের প্রশ্নটা কি ছিল, সবার শেষ প্রশ্নটা ছিল হচ্ছে চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি, এটা মূলত কি করে, এটা কি করত, যারা মূলত সারভাইভ বা অনেক কষ্ট করে বেঁচেছিল, যারা অনেক কষ্ট করে বেঁচেছিল তাদের মূলত যারা, হ্যাঁ তাদের জন্য চ্যারিটি থেকে কি করা হতো, চ্যারিটি, দ্য মিশনারিজ অফ চ্যারিটি মানে হচ্ছে ওই দাতা প্রতিষ্ঠানের যারা দাতা ছিলেন বা ধর্মপ্রচারক দাতা যারা ছিলেন তারা মূলত কি করেছেন, কাদের জন্য, এই যে এখানে সারভাইভ, এখানে ট্রাইড টু ফাইন্ড জব, তারা মধ্যে যেখানে পাস্ট টেন্সের কিন্তু প্রশ্ন দেখছো, এই জন্য অ্যান্সার কী হবে, পাস্ট টেন্সে চলে আসবে। টু ফাইন্ড জবস, হ্যাঁ চাকরি খুঁজে দিতে চেষ্টা করতেন, ফর দ্য পিপল সেই সকল মানুষের জন্য, হু সারভাইভ যারা কোনোভাবে বেঁচে থাকতেন, অর অথবা এখানে ফাইন্ড খুঁজে দিতেন, অর সেন্ড অথবা তাদেরকে পাঠিয়ে দিতেন, এই যে সেন্ড অথবা সেন্ড দেম তাদেরকে, এই যে দেখো এখানে ট্রাইডটা পাস্ট টেন্সে এই জন্য সেন্ডটাও পাস্ট টেন্সে আসছে, দেম টু হোমস তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতেন, বাসায় পাঠিয়ে দিতেন, হোয়ার দে কুড লিভ হ্যাপিলি যেখানে তারা অনেক আনন্দের সাথে বসবাস করতে পারে বা পারতো, ফর সাম মোর ইয়ার্স ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট যেখানে আরও কয়েক বছর, জীবনের শেষের কয়েকটি বছর, আরও কয়েকটি বছর যাতে তারা যত্নের পরিবেশে থাকতে পারে, ঠিক আছে। আশা করি সমস্যা নেই। এই যে ট্রাইড পাস্ট, আবার অরের পরে এই সেন্টটাও পাস্ট, আর এখানে ফাইন্ডটা প্রেজেন্টে বসছে কারণ এর আগে টু আছে, ইনফিনিটিভ করা হয়েছে। হাউ ডিড দ্য মিশনারিজ অফ চ্যারিটি হেল্প দ্য পিপল হু সারভাইভ, মানে মিশনারির চ্যারিটি যারা আছেন, হ্যাঁ চ্যারিটির মিশনারি যারা আছেন তারা মানুষকে, বেঁচে যাওয়া মানুষদের কিভাবে সাহায্য করতেন, এটা তো আমরা পড়ালামই। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ মাদার তেরেসা মুভড, মাদার তেরেসা মুভ মানে বিচলিত হয়ে পড়েছেন, কেন ওই ঘটনাগুলো তাকে নাড়িয়ে দিয়েছিল। আরেকটা হচ্ছে হোয়েন ডিড, তিনি কত সালে নোবেল পুরস্কার পান। চলো এই দুটো আমরা পড়ে আসি, এটা কিন্তু পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, তাহলে উত্তর কি হবে, অবশ্যই পাস্ট টেন্সে আসবে। ওকে দেখো, টু হেল্প দ্য পিপল হু সারভাইভড মানে এক কথায় তিনি কী করতেন, এটা তো আমরা পড়ালাম না, এই প্রশ্নটা কিন্তু আবার আসছে, সেমভাবে আসছে, উত্তরটা একটু আলাদা করে করা হয়েছে, যে তাদের জন্য কি করা হতো, দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাইড টু ফাইন্ড দেম জব, হ্যাঁ ট্রাইড টু ফাইন্ড দেম জব তাদেরকে চাকরি খুঁজে দেওয়ার চেষ্টা করতেন, অর টু সেন্ড দেম হোমস তাদেরকে বাসায় পাঠিয়ে দিতেন। এখানে ট্রাইডটা পাস্ট টেন্সে, কিন্তু যখন দেখো অরের পরে যখন টু বসিয়েছো, টু এর পরে ইনফিনিটিভ হিসেবে কিন্তু ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, এই জন্য কিন্তু উপরের প্রশ্নে যেখানে হয়েছিল সেন্ড, এখানে কিন্তু আর সেন্ট হলো না, এখানে কি হয়ে গেল, সেন্ড হয়ে গেল, বেস ফর্ম। দেম হোমস ফর লিভিং হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট অফ লাভ অ্যান্ড অনার, এখানে এনভায়রনমেন্ট পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে একটু অংশ যুক্ত করে দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই উত্তর, একটুখানি অংশ তোমার চেঞ্জ করা হয়েছে যাতে টেন্স সংক্রান্ত বিষয়গুলো তোমাদের ভুল না হয় বা ধরতে সমস্যা না হয়। এরপরে দেখো মাদার তেরেসা কেন তিনি বিচলিত ছিলেন, ওয়াজ ডিপলি মুভড, এই যে ওয়াজ ডিপলি মুভড ঘটনাগুলো তাকে নাড়িয়ে দিয়েছিল, মাদার তেরেসাকে খুব নাড়িয়ে দিয়েছিল যে ঘটনাগুলো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে শুধু মুভ থাকলে তিনি নড়াচড়া করতেন, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না, আসলে তাকে নাড়িয়ে দিয়েছিল অর্থে ওয়াজ মুভড বসছে। বাই দ্য সাইট অফ দ্য সিক, সেই দৃশ্যে, কাদের দৃশ্যে, সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট, হ্যাঁ সিক অ্যান্ড ডাইং মানে অসুস্থ মানুষ, এই যে দা সিক যখন হলো তখনই কিন্তু সকল অসুস্থ মানুষদের বোঝায়, হ্যাঁ ওই যে তোমরা দ্য পোর, দ্য রিচ, হ্যাঁ তোমরা যখন ট্যাগ কোশ্চেন পড়েছো সেখানে দেখেছো না, দি এর পরে অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন, হ্যাঁ ঠিক একইভাবে দি সিক,
অ্যান্ড এর আগে যেহেতু এই যেখানে ডাইংটাও অ্যাডজেক্টিভ, এই দুইটাই হচ্ছে এখানে ডাইংকে বুঝিয়েছে, দ্য সিক অ্যান্ড দ্য ডাইং। তাহলে এটা দ্বারা মূলত প্লুরাল কমন নাউনকে বুঝিয়েছে, মানে অসুস্থ এবং মৃতপ্রায় মানুষগুলোর দৃশ্য দেখে, কলকাতার রাস্তায় তাদের দৃশ্য দেখে তিনি ভীষণ প্রকার কি হয়ে গিয়েছিলেন, বিচলিত হয়ে পড়েছিলেন। ঠিক আছে, এরপরের প্রশ্নটা হচ্ছে তিনি কত সালে নোবেল পুরস্কার পান? হোয়েন ডিড মাদার তেরেসা গেট অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ, এরকম একটা প্রশ্ন ছিল। ওকে, দেখো তো মাদার তেরেসা রিসিভড, কত সালে তিনি রিসিভ করেন নোবেল পিস প্রাইজ? মনে রাখবা নোবেল প্রাইজটাই আমরা বলি, কিন্তু নোবেলের মধ্যে হচ্ছে পিস কথাটা আছে, এজন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, আবার যদি বলে নোবেল প্রাইজ ইন হুইচ ডিসিপ্লিন, তাহলে তুমি বলবা যে শি রিসিভড নোবেল প্রাইজ ইন পিচ, শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইন 1979, 1979 সালে। চলো দেখি এর পরের প্রশ্ন কি আছে। হোয়াট ডিড মাদার তেরেসা সে, মাদার তেরেসা কি বলেছেন অ্যাবাউট কমিটমেন্ট টু ফ্যামিলি, পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, প্রতিজ্ঞা কি হওয়া উচিত, সেটা নিয়ে তিনি আমাদের কি বলেছেন? এটা পাস্ট টেন্সে। আর হোয়াট ইমেজ অফ মাদার তেরেসা ইজ, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন, ইজ ইন আওয়ার মাইন্ড, তার কথা বলার সঙ্গে সঙ্গে তার কোন চেহারাটা আমাদের মনে ভেসে ওঠে, এটা প্রেজেন্ট, এখনও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে এখানে আমরা প্রেজেন্টের অ্যান্সার করব। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? অ্যাবাউট কমিটমেন্ট টু ফ্যামিলি, অ্যাবাউট কমিটমেন্ট টু ফ্যামিলি, পরিবারের প্রতি যে আমাদের প্রতিজ্ঞা, এখানে বলা হয়েছে মাদার তেরেসা সেড দ্যাট, মাদার তেরেসা বললেন যে, বা বলেছেন যে, উই শুড বি অ্যাওয়ার অফ দ্য প্রবলেম অ্যান্ড নেসেসিটিস অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, এই প্রশ্নটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। অ্যাবাউট কমিটমেন্ট টু ফ্যামিলি, যদি এসএসসিতে কখনো এই ধরনের প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটা তুমি চোখ বন্ধ করে লিখতে পারবা। শুধু দেখা যাচ্ছে ধরো এই প্রশ্ন আসছে, তখন তুমি এই প্রশ্ন লিখতে পারবা প্রশ্ন না দেখেই, আশা করা যায়। এজন্য একটু মুখস্থ করে রাখবা। তাহলে আমাদের অবশ্যই অ্যাওয়ার বা সচেতন হওয়া উচিত। এই যে অ্যাওয়ার অফ মানে সচেতন, কোনো কিছুর প্রতি সচেতন, অফ দ্য প্রবলেমস অ্যান্ড নেসেসিটি, সমস্যাগুলোর প্রতি এবং প্রয়োজনের প্রতি, অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের, অ্যান্ড ট্রিট দেম, এবং তাদের কি করা উচিত? ট্রিট করা উচিত বা তাদের সাথে আচরণ করা উচিত, উইথ লাভ, ভালোবাসার সাথে, এবং কেয়ার অ্যাকর্ডিংলি, হ্যাঁ, ভালোবাসার সাথে এবং যত্নের সাথে তাদের কি করা উচিত? তাদের সাথে আচরণ করা উচিত। উই মাস্ট লুক আফটার অ্যান্ড হেল্প দ্য মেম্বার, আমাদের তাদের দেখাশোনা করা উচিত এবং হেল্প করা উচিত। দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সদস্যদের, হু আর ফিলিং, যারা অনুভব করে লোনলি, যারা অনুভব করে লোনলি, একাকিত্ব, সিক, অসুস্থ বা অসুস্থতা অনুভব করে, অ্যান্ড ওরিড, উদ্বিগ্ন থাকেন। উই মাস্ট নট ফরগেট, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে দ্য ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, মানে হচ্ছে পরিবার থেকেই মূলত কি হয়, আমাদের পরিবার থেকেই মানবতার ভবিষ্যৎটা অতিক্রান্ত হয়, বা মানবতার ভবিষ্যৎ আমাদের পরিবার থেকেই অতিবাহিত হয়। এক কথায় বলতে গেলে আমাদের পরিবার থেকেই মূলত এই শিক্ষাটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, মানবতার বিষয়। আচ্ছা, এরপরের প্রশ্ন, এটা পাস্ট টেন্সে ছিল না, দেখো তো এই যে এখানে তিনি মূলত বলেছিলেন, তিনি যে কথাগুলো বলেছিলেন, এটা তো হচ্ছে একটা ডায়ালগ ছিল, তাই না? এবং এই যে কথাগুলো তিনি বলেছেন, এখন এই কথাগুলো হচ্ছে তোমার চিরন্তন সত্য কথা, তখনও এটা চলতো, এখনও চলে। হ্যাঁ, এটা সত্য, যখনই সত্য বুঝাবে তখন এটা কি আর পাস্টে হবে? এটা প্রেজেন্টে হবে। কিন্তু এই যে তিনি যে বলেছেন, এইটুকু অংশ পাস্ট, এটা প্রশ্নে যেটুকু দেয়া আছে ওই অংশটুকুর জন্য পাস্ট হবে। কিন্তু এইখানে যে কথাটা, এটাও পাস্ট হতো যদি এই কথাটা এখনও চিরন্তন সত্য হিসেবে না থাকতো। যেহেতু এখনও এটা চিরন্তন সত্য, এই জন্য এইটুকু অংশ প্রেজেন্ট টেন্সে। আর তারপর দ্য ইমেজ অফ মাদার তেরেসা হ্যাজ গট এ পার্মানেন্ট শেপ, মানে তার যে ছবি বা তার যে চিত্রটা, তার যে চেহারাটা, এটা আমাদের মনে একটা স্থির আকার ধারণ করেছে। আ পার্মানেন্ট শেপ ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে একটা স্থির আকার ধারণ করেছে, ইন দ্য ফর্ম অফ অ্যান এল্ডারলি ওমেন, এবং সেই ছবির যে একটা কি রূপ, কি গঠনটা কেমন? অফ অ্যান এল্ডারলি ওমেন, একজন এল্ডারলি ওমেন বলতে কি বোঝায়? এল্ডারলি ওমেন বলতে বোঝাচ্ছে হচ্ছে বয়স্ক মহিলা, উইথ এ রিঙ্কেল ফেস, এবং সেখানে কি থাকবে? কুচকানো একটা ফেস থাকবে বা চেহারা থাকবে, সফট আইস, হ্যাঁ, তোমার নরম চোখ বুঝায়, তাই না? সদা নরম চোখ, অ্যান্ড আ সেন্টলি স্মাইল, সেখানে ফেরেস্তা বা হচ্ছে সাধুর মতো একটা হাসি থাকবে, এবং সাধুময় হাসি, অ্যান্ড ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, এবং তিনি পরিধান করে আছেন হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, মানে হচ্ছে সাদা নীল আঁচলের শাড়ি। এটা আমরা মানে তার ছবিটা বা তার কথা বললে আমাদের চোখের সামনে মূলত তার এই ছবিটা ভেসে উঠে।
ওকে, আমরা লাস্টের 3টা প্রশ্ন সমাধান করব, চলো। হোয়াট অপরচুনিটি ডিড দ্য আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল গেট ইন টাচ উইথ মাদার তেরেসা? মানে কি কি সুবিধা পেয়েছেন এই যে ভালোবাসা না পাওয়া বা যত্ন না পাওয়া মানুষগুলো যখন মাদার তেরেসার সংস্পর্শে আসলেন, তখন তারা কি পেয়েছেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাউ ডিড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অনার মাদার তেরেসা? কিভাবে ভারতীয় সরকার এবং পুরো বিশ্ব মাদার তেরেসাকে সম্মান করে? মাদার তেরেসাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্মান করে হচ্ছে 2টা পদক দিয়েছিল সম্ভবত, 2টা পদকে, যে বলজান পুরস্কার, তারপরে হচ্ছে দুঃখিত নেহেরু পুরস্কার, আর সবার শেষে হচ্ছে তোমার যে পদ্মভূষণ মনে হয় একটা দেখা গেল, তাই না? এই 2টা পুরস্কারই হচ্ছে ভারতীয় পুরস্কার, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের পুরস্কার। চলো দেখি প্রশ্ন 2টা পড়ে আসি। দ্য আনলাভড, হ্যাঁ, দ্য আনলাভড মানে ভালোবাসাহীন, অ্যান্ড আনকেয়ার্ড ফর যত্নহীন পিপল বা মানুষেরা গট অ্যান অপরচুনিটি, তারা কি পেয়েছেন? সুযোগ পেয়েছেন। টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট, এমন একটি পরিবেশে মারা যাওয়ার জন্য, অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, যে পরিবেশে দয়া এবং ভালোবাসা রয়েছে। ইন টাচ উইথ মাদার তেরেসা, যেখানে আচ্ছা, তারা কিসের সংস্পর্শে? মাদার তেরেসার সংস্পর্শে এসে দয়া এবং ভালোবাসার একটা পরিবেশ পেয়েছেন, এবং সেই পরিবেশে মৃত্যুবরণ করার বা সুযোগ তারা পেয়েছেন যখন তারা মাদার তেরেসার সংস্পর্শে এসেছিলেন। তাই তো, এখন দেখো যে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর হচ্ছে পুরো বিশ্ব তাকে কীভাবে সম্মান করেছিল। অ্যান্সারটা হচ্ছে, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব অনার্ড মাদার তেরেসা, সম্মান করেছিল মানে পুরস্কারটা দিয়েছিল, বাই গিভিং হার সাম ফেমাস অ্যাওয়ার্ড, তাকে সম্মানিত করেছিলেন কিভাবে? কিছু বিখ্যাত পুরস্কার দেওয়ার মাধ্যমে। এই পুরস্কারগুলো হলো, এখন এই পুরস্কারগুলো এখন নাই, পুরস্কারগুলো কিন্তু এখন আছে, এজন্য এই অংশটুকু হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এই পুরস্কারগুলো হলো দ্য পপ জোন 23 পিস প্রাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে দ্য নেহেরু প্রাইজ, দ্য বলজান প্রাইজ, দ্য ভারত রত্ন, অ্যান্ড অফকোর্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, দ্য নোবেল পিস প্রাইজ। দেখেছো, এই যে এইটাই কিন্তু আমি শুধু তোমাদের দাগিয়ে দিয়েছি, তাই না? এইটাই কিন্তু বেশি করে দাগিয়েছে। এই যে সবগুলো পুরস্কারের পাশাপাশি তিনি কি পেয়েছেন? তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, চলো আমরা একদম সি নম্বর প্রশ্নটা পড়ে আসি। সি নম্বর প্রশ্ন, ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, পরিবার থেকেই মূলত কি হয়? মানবতার ভবিষ্যৎ অতিবাহিত হয়। মানে পরিবারের মধ্যে যা ঘটবে সেটাই পরবর্তীতে কোনো মানুষের কি করে? চরিত্র গঠন করে, তার পাওয়া না পাওয়ার হিসেব করতে সুবিধা হয়। এটাই আর কি। আমরা বাংলায় তো অনেক কিছুই বলতে পারি, তাই না? ইংরেজি লিখতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। মাদার তেরেসা সেইড দিস, মাদার তেরেসা এই কথাটি বলেছিলেন। কথাটি কার বলা? মাদার তেরেসার বলা। প্রথমে আগে বলে নিলাম কে বলেছিলেন। শি সেইড সো, তিনি এমনটা বলেন, বিকজ, কেননা, শি থট, তিনি ভাবেন, লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা কোথা থেকে শুরু হয়? ভালোবাসা মূলত বাড়ি থেকেই শুরু হয়, বাসা থেকেই শুরু হয়, পরিবার থেকেই শুরু হয়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, মাদার তেরেসা পুট এমফেসাইজ অন, তিনি মূলত কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। পুট এমফেসিস অন, এই যে এমফেসিস এখানে দেখো, এমফেসিস অন দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, পরিবারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, পুট এমফেসিস অন দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, পরিবারের যে গুরুত্ব সেটার উপরে তিনি আবার জোর প্রদান করেছেন। বিকজ, কেননা, আ ফিলিং অফ লাভ টুয়ার্ডস হিউম্যানিটি, হ্যাঁ, ভালোবাসার যে তোমার ফিলিং, অনুভূতি, এটা টুয়ার্ডস হিউম্যানিটি, মানবতার প্রতি যে তার ভালোবাসার অনুভূতি, গ্রোজ ইন এনিওয়ান, যে কারো প্রতি, গ্রোজ ইন এনিওয়ান, যে কারো মনেই মূলত কি? মানবতার প্রতি ভালোবাসাটা গড়ে উঠতে পারে। অ্যাট ফার্স্ট ফ্রম দ্য ফ্যামিলি, এটি গড়ে ওঠে কোথা থেকে? পরিবার থেকে গড়ে ওঠে। অ্যাট ফার্স্ট মানে এক কথা, একজন মানুষের প্রতি অনেকেরই ভালোবাসা থাকতে পারে, কিন্তু এটা গড়ে উঠে হচ্ছে পরিবারেই সবার প্রথমে গড়ে ওঠে। ঠিক আছে, এটা পরিবারেই সবার প্রথমে গড়ে ওঠে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি বুঝাতে পেরেছি। তোমাদের এই সমস্যা সংক্রান্ত, এইটার কোনো সমস্যা থাকলে তোমরা এই প্যাসেজটি আবার প্রথম থেকে যে 3টি ক্লাস দেওয়া হয়েছে, ক্লাস 3টি আবার ভালো করে করবে। যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো একটু দাগিয়ে পড়ার চেষ্টা করবে, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে সেগুলো মুখস্থ করে ফেলবে। যে প্রশ্নগুলো আমরা এখানে তোমাদের বইয়ের বাইরে গিয়েও আমরা মূলত অ্যান্সার করেছি, হ্যাঁ, আমাদের মতো করে অ্যান্সার করে দিয়েছি, ওগুলো প্যাসেজের আশেপাশে তোমরা লিখে রাখবে, এবং পরবর্তীতে দেখতে দেখতে ওইগুলো মুখস্থ হয়ে যাবে, যেগুলো তোমার অ্যান্সার করার জন্য বেশি সুবিধাজনক হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা,
আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। তোমরা এসে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।